ধর্ষণকে নারী নির্যাতন বলার অনুরোধ বিষয়ে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ, সমালোচনার মুখে অবস্থান পরিবর্তন। মেট্রো রেলের কর্মী লাঞ্ছিতের ঘটনায় এমআরটি পুলিশের 2 সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন, কর্মবিরতি প্রত্যাহার। রোববারের মধ্যে বেতন ভাতা দেওয়ার আশ্বাসে রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার, কমছে যাত্রী ভোগান্তি। ভারতের তুলসী গ্যাবার্ড ও অজিত দোভালের বৈঠক, সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে যুক্তরাষ্ট্র ভারত। এবং দেশে এলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। উচ্ছ্বসিত ভক্তরা, 25 মার্চ জাতীয় দলে অভিষেক। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সঙ্গে আছে তসলিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধর্ষণকে নারী নির্যাতন বলে মন্তব্য করায় কেউ কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনার পর এই দুঃখ প্রকাশ করলেন তিনি। গণমাধ্যম কর্মীদের কাছে খুদে বার্তায় পাঠানো বিবৃতিতে ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনার সময় ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেন তিনি। এই বক্তব্যে কেউ মনক্ষুণ্ণ হলে সেজন্য তিনি দুঃখিত। এর আগে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়, ধর্ষণী এমন জঘন্য অপরাধকে সঠিক নামেই ডাকা উচিত। এছাড়া ধর্ষণ নিয়ে মন্তব্যের মাধ্যমে ডিএমপি কমিশনার কার্যত ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করে টিআইবি। বরগুনায় নিহত মেয়েকে ধর্ষণ মামলার বাদী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নির্যাতিত শিশু ও নিহত মন্টু দাসের বাড়ি পরিদর্শনে গিয়ে এই আশ্বাস দেন তিনি। বলেন, ভুক্তভোগী শিশুটির 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত পরিবারের সাথে থাকবে জামায়াত। শিশু নির্যাতন ও বাবাকে হত্যার ঘটনার নিন্দা জানান তিনি। মন্টু দাসের স্ত্রীর সাথেও কথা বলেন তিনি। এর আগে সকালে ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনু। বরগুনায় 7ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর বাবা। মামলার 6 দিন পর বাড়ির পেছন থেকে মামলার বাদী ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঢাকার কেরানীগঞ্জে 5 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার জানান, এই বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেলেও এখনো কোনো মামলা হয়নি। অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি বিবেচনায় এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে। শিশুর এক ফুপু সাংবাদিকদের জানান, স্থানীয় একটি স্কুলের নার্সারিতে পড়ুয়া 5 বছরের শিশুটিকে রোববার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় এক কিশোর ধর্ষণ করে। পরে রক্তক্ষরণ হলে শিশুটির বাবা মা বিষয়টি জানতে পারেন। অসুস্থ শিশুটিকে প্রথমে মিটফোর্ড হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এ বিষয়ে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, রোববার রাতে ধর্ষণের অভিযোগে অসুস্থ অবস্থায় কেরানীগঞ্জ থেকে একটি শিশুকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। রাজধানী মিরপুর 1-এর চিলড্রেন পার্কের পাশে রনি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর দাবি, মাদক কারবারে বাধা দেয় তাকে হত্যা করা হয়। কবুতর ব্যবসায় জড়িত ছিলেন রনি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে বলছে পুলিশ। রোববার রাত 10টার দিকে মিরপুর 1 নম্বরের চিলড্রেন পার্কের পাশে রনি নামের এক যুবককে এলোপাথারি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এলাকাবাসী রনিকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলছেন, এলাকায় মাদক কারবারে বাধা দেওয়ার কারণেই রনিকে হত্যা করা হয়। তারা বলেন, এলাকায় মাদকের রমরমা কারবারকে কেন্দ্র করে ঘটছে অপ্রীতিকর দুর্ঘটনা।
হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত আসলে দেখতে পারবেন ওপেন মাদক বিক্রি হচ্ছে, ওপেন অস্ত্র নিয়ে ঘুরে। কিছুদিন আগে আমার ছেলের সাথে তারা থ্রেট দিচ্ছে এবং আমরা বাসা থেকে গেটে হাঁটতে তাদের সহায় দিয়ে আমাদের হাঁটতে হয় এমন একটা অবস্থা। কয়েকটা ছেলে বলছে যে তুমি এলাকায় বাবার ব্যবসা করবে না, কতদিন পোলাপান নিয়ে নষ্ট করবে না, ভালো হয়ে যাও। বাধা দিছে দেখে এই ছেলেরা খুন করছে। সবাই মিলে বাধা দিছে যে মাদক বেচতে পারবো না, এই কারণে হারে দেখা নিয়ে এটা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পার্কের ভেতরে তার প্রতিপক্ষের সাথে কোনো একটা কথা কাটাকাটি বা কোনো একটা পর্যায়ে তাকে আঘাত করে ছুরিকাঘাত করার পর তাকে এখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে সেখানে সে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। তদন্ত করে আমরা এটা বলতে পারবো, এই মুহূর্তে আসলে এখনই বলা সম্ভব হচ্ছে না। এর আগেও এই এলাকায় মাদক, ছিনতাই ও আধিপত্য বিস্তারের চেষ্টায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে জানিয়েছে এলাকাবাসী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলের কর্মী লাঞ্ছিতের ঘটনায় এমআরটি পুলিশের 2 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে মেট্রো রেলের সচিবালয় স্টেশনে কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর এমডি ফারুক আহমেদ। গতকাল বিকেলে এমআরটি পুলিশের হাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর 4 কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এর প্রতিবাদে আজ সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন মেট্রো রেল কর্মীরা। এতে বন্ধ হয়ে যায় সিঙ্গেল যাত্রার টিকিট বিক্রি। এ সময় সবাই বিনা টিকিটে ভ্রমণ করেন। যাদের কাছে এমআরটি পাস ছিল তাদেরকেও পাস ব্যবহার করতে হয়নি। প্রায় 1.5 ঘন্টা কর্মবিরতির পর কর্তৃপক্ষের আশ্বাসে কাজে ফেরেন কর্মকর্তা কর্মচারীরা। 8টা 8:30 পর্যন্ত একটু অসুবিধা হয়েছে সার্ভিসে, তারপরে সবাই কাজে যোগদান করেছে ঠিকঠাক মতো। সকালে হয়তো 2-1 প্যাসেঞ্জার তখন একটু গেট খোলা ছিল, আমাদের ভিতর থেকে গেছে বিনা টিকিটে। 23 মার্চের মধ্যে দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলামের সাথে রেল ভবনে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন রানিং স্টাফরা। রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের বেতন ভাতা 3 থেকে 4 মাস বন্ধ রয়েছে। পাওনা বেতন ভাতার দাবিতে আজ থেকে তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। সচিব জানান, তাদের বেতন ভাতা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেট পাওয়া গেছে, তবে পদ্ধতিগত কারণে কিছু দেরি হচ্ছে। যাত্রীদের জিম্মি করে কোনো ধরনের কর্মসূচি গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। এদিকে বৈঠকে প্রতি মাসের 10 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের দাবি জানালে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন সচিব। টিএলআর যারা কর্মবিরতির ঘোষণা দিয়েছিল তাদের যে 3-4-5 মাস বেতন আটকে গেছে, এই পদ্ধতিগত কারণে যেটা আমি বললাম যে আউটসোর্সিং এবং টিএলআর এই বিষয়টির জন্য তাদের এই ঈদের আগে শুধু নয়, আগামী 2-3 দিনের মধ্যে আগামী 2-3 দিনের মধ্যে তারা তাদের সমস্ত বকেয়া বেতন তারা সেগুলো পেয়ে যাবে। নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য শর্ত পূরণ এবং দল গোছানোর কাজ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইসির বেঁধে দেওয়ার সময়ের মধ্যে আবেদন করবে দলটি। দলের প্রতীক নির্ধারণের আলোচনাও শেষ পর্যায়ে। খোঁজা হচ্ছে কেন্দ্রীয় অফিস। ঈদের পরেই নতুন অফিসে কার্যক্রম শুরু করবে এনসিপি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের অগ্রভাগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তরুণ নেতৃত্বে নতুন রাজনীতির আকাঙ্ক্ষায় 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে গঠন হয়েছে দলের 271 সদস্যের আহ্বায়ক কমিটি। নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী দল নিবন্ধনের জন্য 20 এপ্রিলের মধ্যে আবেদন করতে পুরোদমে ব্যস্ত এনসিপি। সেই লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির থানা পর্যায়ে 450 কমিটি শিগগিরই যুক্ত হচ্ছে মূল দলের সঙ্গে।
নিবন্ধন পেতে গেলে যে ধরনের শর্তগুলো আমাদের আসলে পূরণ করতে হবে, আমাদের 1/3 জেলায় যেখানে আমাদের কার্যালয় স্থাপন করতে হবে এবং আমাদের অন্তত 100টি থানায় আসলে আমাদের নিজেদের কার্যক্রম পরিচালনা করতে হবে এবং ভোটার যারা আছে সেই ভোটার নিবন্ধিত করতে হবে। তো সেই জায়গাগুলোতে আমরা কাজ শুরু করব। রমজান মাসকে কেন্দ্র করে ইফতার আয়োজন সহ নানা কর্মসূচি নিয়ে সরব থাকছে দলটি। দলের গঠনতন্ত্র তৈরির কাজও শেষ পর্যায়ে। প্রতীক হিসেবে শাপলা, কলম, বাঘ, সূর্য সহ বেশ কয়েকটি প্রস্তাব বিবেচনায়। আমরা একটা জরিপ চালিয়েছিলাম, অনেকগুলো মার্কা সামনে এসেছে, খুব দ্রুতই আমরা একটা ফাইনাল করে ফেলব, কারণ মার্কাটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একটু যাচাই বাছাই নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি আর কি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ভোটের রাজনীতিতে ভালো করতে হলে সরাসরি মানুষের কাছে যেতে হবে, সেই সঙ্গে দোষারোপের রাজনীতি থেকে বের হতে হবে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের তাদের অধিকারটা যদি নিশ্চিত করতে পারে তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে, তাহলে তো এর অ্যাকসেপ্টেন্স সম্প্রসারিত হবে। দলে যুব, কৃষক ও স্বেচ্ছাসেবক সংগঠনও রাখার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 8 জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পদবঞ্চিতদের একটি অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান কমিটি এবং কুষ্টিয়া নাগরিক কমিটিতে ছাত্রলীগ কর্মীদের পদ দেওয়া হয়েছে দাবি করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সমবায় মার্কেটের সামনে পৌঁছালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা তাদের বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানেও আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে কথা বলেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, নতুন দেশ গঠনে পুলিশ গুরুত্বপূর্ণ। বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম। বৈঠকে 64 জেলার পুলিশ সুপার, প্রতিটি রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, মহানগরের ক্রাইমের সব ডিসি, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের ডিআইজি, অতিরিক্ত আইজিপি অংশ নেন। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। প্রবাসীদের নির্বাচনে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের বিকল্পের কথা মাথায় রেখে এগোচ্ছে নির্বাচন কমিশন। ওআইসির অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশনার জানান, উন্নয়ন সহযোগী দেশগুলোর সাথে আলোচনার ধারাবাহিকতায় এই বৈঠক। সেখানে নির্বাচন কমিশন চলমান কার্যক্রম, বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় উপস্থিত মিশন প্রধানদের কাছে তুলে ধরা হয়। একই সাথে প্রবাসীদের নির্বাচনে অংশ নিতে কোনো দেশের ক্ষেত্রে কী ধরনের প্রক্রিয়া হতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। বিদেশ থেকে ভোট দিতে গিয়ে প্রবাসীরা যেন আইনি ঝামেলায় না পড়েন, কমিশন সেদিকে নজর রাখবে বলেও জানান ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশন আর অতীতের পথে হাঁটবে না বলেও আশা প্রকাশ করেন কমিশনার। তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চেয়েছি, তারা শেয়ার করেছেন, বিশেষ করে প্রবাসী ভোট সংক্রান্ত। কোনো অ্যাম্বাসেডর আমাদেরকে তাদের উইলিংনেস এক্সপ্রেস করেছেন বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য এবং তাদের অবজারভার টিম পাঠানোর জন্য। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, সংবাদে আরো যা থাকছে। কাল খুলছে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু, 5 মিনিটে নদী পার। যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতিতে গতি বৃদ্ধির প্রত্যাশা।
চট্টগ্রামে ফুটপাত থেকে বিপণী বিতান পর্যন্ত ঈদের জমজমাট বেচাকেনা। প্রতিদিন লেনদেন হচ্ছে কয়েকশো কোটি টাকা। দেশের মানুষ ও অর্থনীতির জন্য ভালো কোনো সিদ্ধান্ত নিতে পিছু পা হবে না বলে অন্তর্বর্তীকালীন সরকার এমনটা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এসব সিদ্ধান্তে কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে গেলেও সরকার তা কার্যকর করবে বলেন তিনি। তুলা চাষের গুরুত্ব নিয়ে রাজধানীতে ইআরএফ আয়োজিত এক সেমিনারে তৌহিদ হোসেন বলেন, আগামী 1-2 মাসের মধ্যে তুলা খাতের উন্নয়নে নীতি সহায়তা ঘোষণা আসবে। এ খাতকে এগিয়ে নিতে তা দ্রুত বাস্তবায়ন হবে। তিনি বলেন, তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উৎপাদন বাড়াতে এ খাতে ভর্তুকি বাড়ানো দরকার বলেও মনে করেন তিনি। কাজটা সহজও না, কারণ সিদ্ধান্ত নেয় কারা, যাদের ক্ষমতা আছে, তারা ক্ষমতা কাদের কাছে যায়, যাদের টাকা আছে। কাজেই তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে তাদেরকে বাধ্য করা খুব কঠিন। এই কঠিন কাজটা করতে হবে। ফরিদপুরে আপত্তিকর ভিডিও দেখে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে সাধারণ মানুষ। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, রোববার পরিবারের সদস্যদের কাছে যৌন নিপীড়নের ঘটনা জানায় 2 শিশু। রোববার রাত 9:30টার দিকে ভুক্তভোগী পরিবারের সদস্য স্থানীয়দের সাথে নিয়ে অভিযুক্ত রেজাউল মুন্সিকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীরা ঘটনাস্থলে পৌঁছে রেজাউলকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। যথাযথ অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। সেনাবাহিনী এবং আমরা পুলিশ মিলে এখানকার জনতা যারা উত্তেজিত ছিল তাদেরকে আমরা শান্ত করতে সমর্থ হই। শান্ত করে বোঝায় আমরা সেই লোকটাকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে গেছি। আর তার আগে এলাকার লোকজন তাকে মোটামুটি একটা গণপিটুনি দিয়েছে, আমরা শুনতে পেয়েছি। তাকে আমরা এখন পুলিশ হেফাজতে রেখেছি। রাজধানীর শান্তিনগরে চাঁদাবাজির অভিযোগে 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, 8 থেকে 10 জনের একটি দল শান্তিনগর এলাকার একটি বাসায় প্রবেশ করে। এ সময় 5 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা দাবি নিয়ে তর্কের খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছালে 5 থেকে 6 জন সেখান থেকে পালিয়ে যান। এ সময় 4 জনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জানতে পারলাম যে চাঁদা দাবি করার জন্য এখানে আসছে, সেই সূত্রে আমরা তাদেরকে নিয়ে গেছি। মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন, এটা আইনগতভাবে যেটা তদন্তে যেটা আসে সেটা বলা যাবে। ময়মনসিংহে মধ্যরাতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার 4 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। গতরাত 2:45টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি বহুতল ভবনের 10 তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। এর আগে রাত 2:45টার দিকে ভবনটির সামনে অবস্থান নেয় র্যাবের বিপুল সংখ্যক সদস্য। পরে ভবনের একটি বাসার দরজা ভেঙে প্রবেশ করেন তারা। সেখানে থেকে 2 নারী সহ 4 জনকে আটক করা হয়। তাদের সঙ্গে 2 শিশুও ছিল। ভুয়া পরিচয় ব্যবহার করে তারা বেশ কিছুদিন ধরে ওই ফ্ল্যাটে বাস করত বলে জানায় র্যাব। বাংলাদেশে এলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। ম্যানচেস্টার থেকে রওনা করে সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে নামেন হামজা। বিমানবন্দরে তাকে বরণ করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বিমানবন্দরের বাইরে ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। অপেক্ষার প্রহর শেষ করে বাংলাদেশে এলেন ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী। এএফসি বাছাইয়ে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে তার। ইংল্যান্ড থেকে বাংলাদেশ, সিলেট থেকে হবিগঞ্জ হয়ে যোগ দেবেন ঢাকার অনুশীলন ক্যাম্পে। 20 মার্চ শিলংয়ে যাওয়ার আগে হামজার ব্যস্ত সূচি। প্রতিটি দিনক্ষণ ঠিক করা হয়েছে প্রবাসী এই তারকা ফুটবলারের চাওয়া অনুযায়ী। অনেক আগে থেকে প্রক্রিয়া শুরু হলেও গেল ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পান হামজা।
তারপর থেকেই লেস্টার থেকে লোনে শেফিল্ড ইউনাইটেডে যাওয়া তারকাকে নিয়ে মেতে আছে বাংলাদেশের ফুটবল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হামজা বের হওয়ার পর বিশৃঙ্খলা তৈরি হওয়ায় সংবাদ মাধ্যমের সামনে বেশি সময় থাকতে পারেননি। সিলেট থেকে গন্তব্য নিজের শহর হবিগঞ্জের বাহুবল, সেখানে একদিন থাকার সময় রেখেছেন তিনি। হামজা চৌধুরীর পুরো সফরে নিরাপত্তার বিষয়টি জোরদার করেছে বাফুফে। বাংলাদেশের সংক্ষিপ্ত সফরসূচি হামজার, তার সঙ্গে ভক্তদের দেখা করার আগ্রহ তুঙ্গে। ভ্রমণক্লান্তি, গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে সিলেটের ভক্তদের সঙ্গে দেখা করার বিষয়টি সূচির আওতায় রাখেনি ফেডারেশন। তারপরও ভক্তদের প্রত্যাশার শেষ নেই। 25 মার্চ এএফসি বাছাইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হামজা চৌধুরীকে দলে পাওয়ায় প্রত্যাশা বেড়েছে অনেক। এই ম্যাচ সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়া দলের বাকি 29 সদস্য ঢাকায় ফিরবেন মঙ্গলবার। এরপরেই ক্যাম্পে যুক্ত হবেন হামজা। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হামজার বাংলাদেশে আসা নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার জাহিদ হাসান এমিলি। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে হামজা যুক্ত হওয়া থেকে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে ফেভারিট বলা যাবে? হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই। এটা আমি অনেক আগে থেকেই বলছি যে প্রিভিয়াস যতগুলি ম্যাচ আমরা ইন্ডিয়ার সাথে খেলেছি, আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা বাংলাদেশ একটু অন্যভাবে শুরু করবে। তার মেইন কারণ হলো হামজা চৌধুরী, এবং হামজা আসাতে আসলে যে ইনক্লুশন দলের ভিতর তৈরি হয়ে গেছে সেটা কিন্তু আসলে মাঠে পারফরমেন্স আমার কাছে মনে হয় যে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলবে। কারণ হলো আপনি দেখেন বাংলাদেশ দল যখন হামজাকে পেয়েছে তারপর থেকেই কিন্তু আসলে আপনি দেখবেন যে এই দলটা কিন্তু উজ্জীবিত হয়ে কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু প্র্যাকটিস করছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমার কাছে মনে হয় যে তারা মেন্টালিও কিন্তু একটা বুস্ট আপ হয়েছে। যে প্রিভিয়াস যে ম্যাচগুলি আমরা ইন্ডিয়ার সাথে খেলেছি ক্লোজ ম্যাচগুলি, তো সেইগুলির থেকে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। তো আমি বলবো যে এই ম্যাচটা বাংলাদেশ অবশ্যই কিছুটা হলেও এগিয়ে থাকবে বিকজ অফ হামজা চৌধুরী এবং তার পারফরমেন্স, টিমের পারফরমেন্স আমার কাছে মনে হয় যে একটা বড় ইম্প্যাক্ট হবে বাংলার জয়ের পিছনে। এবং আমি আশাবাদী এই ম্যাচটা বাংলাদেশ জিততে যাচ্ছে এবং তার পিছনে অন্যতম কারণ হলো হামজার ইনক্লুশন। যেমনটি আপনি বলছিলেন যে টিমের অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে আসলে মেন্টালি কিছুটা বুস্ট আপ ফিল করছে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ফুটবলে আসলে হামজার অন্তর্ভুক্তিতে আসলে পুরো দলটা পুরোপুরি কিভাবে উপকৃত হবে বলে মনে হয় আপনার? দেখেন, এটা সিস্টেম অফ প্লেতে উপকৃত হবে। আমরা যে সিস্টেম অফ প্লেতে খেলি সেখানে হামজার আসলে রোলটা কি হবে, হামজা লেস্টার সিটি বা এখন শেফিল্ড ইউনাইটেডে খেলে, সে যে প্যাটার্নে ফুটবল খেলে আমার কাছে মনে হয় ওই প্যাটার্নই কোচ তাকে খেলাবে এবং তার আসলে সিস্টেম অফ প্লে থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। কারণ তাকে যদি নতুন কোনো প্লেসে খেলানো হয় বা নতুন কোনো জায়গায় খেলানো হয় সেটা হয়তো বাংলাদেশ দলের জন্য ঠিক হবে না। সে যেহেতু সেন্টার মিডফিল্ডে খেলে, বক্স টু বক্স খেলে, আমার কাছে মনে হয় তার সাপোর্টিং যে প্লেয়াররা রয়েছে আমাদের বাংলাদেশ দলের, তারা যদি তাকে প্রপার সাপোর্টটা দিতে পারে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল এই ম্যাচটা হামজার কাছ থেকে প্রপার সাপোর্টটা পাবে এবং আমাদের জেতার জন্য কিন্তু ম্যাচটা খুব সহায়ক হবে। এবং আপনি জানেন যে ইন্ডিয়া কিন্তু অলরেডি আসলে হামজাকে কেন্দ্র করে তাদের গেম প্ল্যানের একটা বড় অংশ কিন্তু তারা তৈরি করে ফেলেছে এবং সেখানে কিন্তু হামজার একটা বড় রোল কিন্তু তারা মাঠে কিন্তু তাকে কিন্তু আটকানোর জন্য যে কল কৌশল সেগুলি কিন্তু তারা অলরেডি কিন্তু আপনি জানেন যে তারা চেষ্টা করতেছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হামজার কেউ কিন্তু আমাদের যারা সাপোর্টিং প্লেয়ার রয়েছে তারাও যদি হামজাকে প্রপার সাপোর্টটা দিতে পারে, হামজার বেস্ট পারফরমেন্সটা যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া এই ম্যাচটাতে আমাদের সাথে পেরে উঠবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফুটবলার হামজা চৌধুরী সিলেট থেকে নিজ শহর হবিগঞ্জের পথে এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে হবিগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। হবিগঞ্জে কি তিনি পৌঁছেছেন কিনা জানাবেন এবং তাকে ঘিরে আসলে কি কি আয়োজন আছে হবিগঞ্জে? দেখুন, হবিগঞ্জের কৃতি সন্তান ইংলিশ খেলোয়াড় দেওয়ান হামজা চৌধুরী ইতিমধ্যে তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন। লন্ডন থেকে তিনি সিলেটে এসেছেন এবং সিলেট থেকে তিনি হবিগঞ্জের পথে ইতিমধ্যে রওনা দিয়েছেন। তিনি পথেই আছেন। ঘন্টা দেড়েকের মধ্যেই তিনি হবিগঞ্জে তার নিজ বাড়ি স্নানঘাটে পৌঁছবেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এবং এই হামজাকে ঘিরে এই স্নানঘাটবাসী উচ্ছ্বসিত এবং উল্লাসিত আমরা দেখতে পেরেছি। সকাল থেকেই এই এলাকার
ছোট শিশু এবং যুবক সহ বিভিন্ন স্তরের মানুষ তার বাড়িতে এবং তার আশেপাশে তারা আনাগোনা করছেন এবং হামজাকে দেখার জন্য। এবং হামজা যে এত বড় একটা খেলোয়াড়, তিনি বাংলাদেশের পক্ষে হয়ে ভারতের বিপক্ষে এবং ম্যাচ খেলবেন এবং হামজাকে দেখার জন্য তারা ছুটে আসছেন। হামজার বাড়ির পাশেই একটি বিশাল মাঠ রয়েছে, এই মাঠে একটি স্টেজ করা হয়েছে, এই স্টেজেই এবং হামজাকে তোলা হবে এবং হামজা এবং এলাকার লোকদের সাথে তিনি মত বিনিময় করবেন বলে আমরা জানতে পেরেছি এবং কুশল বিনিময় করবেন এবং কুশল বিনিময় করার পর তিনি রেস্ট নেবেন। তিনি ইতিমধ্যেই তার সপরিবার নিয়েই হবিগঞ্জের তার বাড়ির পথে রওনা দিয়েছেন। তিনি দেড় ঘন্টার মধ্যে আসবেন আমরা জানতে পেরেছি। এবং এই এলাকার মানুষের সাথে আমরা কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, তারা আমাকে জানিয়েছেন এবং হামজা ভারতের পক্ষে যে ম্যাচটি খেলবে এই ম্যাচটিতে যে হামজা সফল হতে পারেন এবং তারা দোয়া করছেন, বলছেন আমরা পবিত্র রমজান মাসে হামজার জন্য দোয়া করি যাতে হামজা ভালো একটা ফলাফল বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারে। এই ছিল হবিগঞ্জের স্নানঘাটের হামজার বাড়ি থেকে হামজার সার্বিক পরিস্থিতি নিয়ে। আবু সালেহ নুরুজ্জামান জানাচ্ছিলেন হবিগঞ্জ থেকে। বরগুনার আমতলীতে একটি মাজারে ভাঙচুর এবং আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত 11:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, একদল দুর্বৃত্ত আমতলীর বটতলা এলাকায় ইসমাইল শাহের মাজারে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে কারা এই ঘটনায় জড়িত তাদেরকে শনাক্ত করতে পারেনি প্রশাসন। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি মাজার কর্তৃপক্ষ। কুমিল্লার লাকসামে ধর্ষণ মামলায় এক নারীসহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রোববার 5 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। পুলিশ জানায় 14 মার্চ ভোরে এক তরুণী স্বামী সহ লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজি অটোরিকশায় ওঠেন। এক পর্যায়ে অটোচালক কৌশলে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করে বড়তোপা এলাকায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর তরুণীর স্বামী তাদের স্থানীয় আত্মীয় স্বজনের সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে যায়। বর্তমানে ভুক্তভোগী তরুণী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। ভারতে ড্রোন দিয়ে কৃষি জমিতে সার প্রয়োগ করছেন নারীরা। সাশ্রয়ী মূল্য এবং পানি কম লাগায় আগ্রহী হচ্ছে কৃষকরাও। সত্তর বছর পর ঘরোয়া শিরোপা জিতল নিউক্যাসল ইউনাইটেড। লিগ কাপের ফাইনালে লিভারপুলকে হারিয়ে অর্জন। কাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে যমুনা রেল সেতু। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু পার হতে লাগবে সর্বোচ্চ 5 মিনিট, যা ট্রেন চলাচলের গতি বাড়াবে। উত্তরাঞ্চল সহ দেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। যমুনা সেতুর পাশ ঘেঁষে গড়ে উঠেছে আরেকটি রেল সেতু। 12 ফেব্রুয়ারি থেকে এতে পরীক্ষামূলকভাবে চলছে ট্রেন। এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষা। 2006 সালে যমুনা সেতুতে ফাটল দেখা দেওয়ার পর ট্রেন চলার গতি বেঁধে দেওয়া হয় 20 কিলোমিটার। এতে সেতু পার হতে এক একটি ট্রেনের সময় লাগত 20 থেকে 25 মিনিট। এছাড়া একটি মাত্র লাইন থাকায় দুই প্রান্তে অপেক্ষা করতে হতো ট্রেনগুলোকে। ডাবল ট্র্যাকের নতুন রেল সেতুতে ট্রেন চলতে পারবে 120 কিলোমিটার গতিতে। এক একটি ট্রেনের পার হতে সময় লাগবে 3 থেকে 5 মিনিট। উত্তরাঞ্চলে যে কৃষিজাত পণ্য যেগুলো আছে সেগুলো আমরা রেলপথ পরিবহন করতে পারবো। একই সঙ্গে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে মালামাল আমরা আমদানি করি, সেই আমদানি মালামাল আমরা পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পরিবহন করতে পারবো। সেই পার্সপেক্টিভে এই বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এই সেতু বিরাট একটি ভূমিকা রাখবে। সেতুতে ডাবল ট্র্যাক থাকলেও দুই প্রান্তে সিঙ্গেল ট্র্যাকের কারণে অত্যাধুনিক এই সেতুর সুফল এখনই পুরোপুরি পাওয়া যাচ্ছে না।
প্রতিনিয়ত বাড়ি থেকে আসা যাওয়া করে আমরা কাজে যোগদান করতে পারবো, এটা আমাদের জন্য অনেকটা ভালো হবে। যদি আমাদের এই রাস্তাটা 2 লাইন হয় তাহলে আমাদের সুবিধা হবে, আমরা এতে উপকার পাবো। যমুনা রেল সেতুর পুরো সুবিধা নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক। প্রকল্প নেওয়া হয়েছিল জয়দেবপুর থেকে সিদ্ধি ডাবল লাইন, এটা চাইনিজ অর্থায়নে, এটা প্রজেক্ট চাইনিজরা এটা তাদের এই প্রজেক্টটা তারা ফান্ড উইথড্র করে নেয়, প্রত্যাহার করে নেয়। আমরা এখন নতুন অর্থায়নের আমরা খোঁজ করছি। যমুনা রেল সেতু হয়ে চলা ট্রেনের আসন ভেদে ভাড়া বাড়বে 45 থেকে 160 টাকা পর্যন্ত। কার্যকর হবে 19 মার্চ থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারের ঈদ ফ্যাশনে থাকছে বৈচিত্র্যের মিশেল। হালকা রং কিন্তু নজর কাড়া, ঐতিহ্যবাহী অথচ আধুনিক, এরকম মিশ্র স্টাইলই দেখা যাচ্ছে ঈদ বাজারে। হালকা শেডের সাথে রয়েছে গাঢ় বোল্ড শেড। গরমের কথা মাথায় রেখে হালকা এবং গাঢ় রঙের সাথে যোগ হচ্ছে নান্দনিক ডিজাইন। নানা রঙের পোশাকের চাহিদা দেখা গেছে ক্রেতাদের মধ্যেও। রাজধানীর বসুন্ধরা শপিং মলের দেশি দশে ক্রেতাদের জমজমাট উপস্থিতি। ঈদ উপলক্ষে আরামদায়ক পোশাকের খোঁজে দেশীয় ফ্যাশন হাউসে ক্রেতারা। এবারের উৎসবে প্রধান আকর্ষণ শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ। বৈচিত্র্য আনতে যোগ হয়েছে আনারকলি এবং কাফতান। সব ধরনের পোশাকেই উৎসবের বিশেষ আবহ। পাশাপাশি বৈশাখ, সাথে সাথে আপনার ফাল্গুন, ঈদ কাছাকাছি, এই উপলক্ষে সবগুলো মিলেই আমরা এভাবে আর কি আয়োজন করা। যেহেতু সামনে সামার সিজন, আর কটনের উপর গুরুত্ব দিচ্ছি আর কি। আর শাড়িতেও এরকম, যেমন আমার আম্মার জন্য দেখছিলাম, এখানেও কটনের উপর বেস করছি। ডিজাইনাররা জানান, শুধু ঈদ নয়, বসন্ত ও বৈশাখকেও মাথায় রেখেই নকশা করেছেন তারা। প্রাধান্য দিয়েছেন ফুলের নকশাকে। গরমে শান্তি দিতে পোশাকে থাকছে হালকা রং, বিশেষ করে সবুজ ও কমলার নানা শেড থাকছে পোশাকে। আমরা আশা করছি যে সেই পরিমাণ গরম পড়বে না, তার আগেই ঈদ হয়ে যাবে। সো ফেব্রিকের ব্যাপারে আমরা উন্মুক্ত ছিলাম। কটনের মধ্যে একেবারেই শুধু ভয়েল ব্যবহার না করে আমরা কটনের আরও অনেক ধরনের কটন ইউজ করেছি। একটু হালকা কালার আর সুতি কম্বিনেশনটা বেশি খুঁজছি, যেহেতু গরমটা মাঝারি সাইজের হলেও মানে সুতিটা খুব কমফোর্টেবল। হালকা রঙের পাশাপাশি গাঢ় সবুজ, উজ্জ্বল ম্যাজেন্ডা ও লাল রঙের জমকালো সালোয়ার কামিজও নজর কাড়ছে ক্রেতাদের। ঐতিহ্য ও উৎসবের প্রতীক এই রঙগুলো সবসময় ঈদে বিশেষ মাত্রা যোগ করে। ক্রেতারা সবচেয়ে বেশি আকর্ষিত হচ্ছে হাফ সিল্কের অর্গানজা ড্রেসগুলোর উপর, আর এছাড়া কিছু ড্রেস আসছে হাফ সিল্কের উপর কারচুপি কাজের মধ্যে, তারপর হচ্ছে ব্লকের ভিতর, প্রিন্টের ভিতর। ঈদের একটা মেইন ড্রেস থাকলো আর সাথে যে কয়েকটা ড্রেস থাকলো যাতে সারা বছরই অফিসে ব্যবহার করা যায়, এরকম সাধারণ ড্রেসগুলোই বেশি ভালো লাগে। এবার ঈদে বেচাকেনা সন্তোষজনক বলে জানান ব্যবসায়ীরা। শেষ সময়ে বেচাকেনা আরও জমে ওঠার আশায় তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের বাজার ঘিরে বেচাকেনা জমে উঠছে চট্টগ্রাম নগরীর ফুটপাত থেকে বিপণী বিতানে। প্রতিদিন কয়েকশো কোটি টাকার লেনদেন হচ্ছে নগরীর পোশাক প্রসাধনীর দোকানগুলোতে। নাজুক ব্যবসা পরিস্থিতি চাঙ্গা করতে ঈদের বাজারকে বড় সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। 55 বছর বয়সী শাহ আলম কাপড়ের দোকান করেন চট্টগ্রাম নগরীর ফুটপাতে। ঈদ উপলক্ষে দোকানে বিনিয়োগ বাড়িয়েছেন তিনি। বেচাকেনা ভালো থাকায় বাড়ছে লাভের আশা। গরিব বিষ্ণুতার ওরা সুবিধা হয় আর বুঝিনি, এখন তো তেমন সুবিধা না। এখানে 8,000, 9,000, 6,000 এখানে বেচা। চট্টগ্রাম নগরীর 22,000 ভ্রাম্যমাণ হকার এবং অভিজাত ও সাধারণ বিপণী বিতানের 60,000 ব্যবসায়ী এক মাসে ব্যবসার আশায় বিনিয়োগ করেছেন অন্তত 8,000 কোটি টাকা। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, ঈদের বাজারের বিক্রি ইতিবাচক ধারায় থাকলে এক মাসেই উঠে আসবে তাদের বিনিয়োগের টাকা। পুঁজি তো ভাই 4 লাখ 5 লাখ টাকা পুঁজি লাগে, টাকা থেকে বাকিটাকে মিলে বা হালাত বরাত করে আনি এই টাকা, বুঝছেন। ব্যবসায়ীরা তো একটা পুরো রমজানে একটা বিনিয়োগের টার্গেট থাকে, ওটার কাছাকাছি করছে, হয়তো কম বেশি 19-20 হতে পারে। 5 আগস্টের পর নাজুক ব্যবসা পরিস্থিতিকে চাঙ্গা করতে এবারের ঈদের বাজারে নজর ব্যবসায়ীদের। কেবল নগরীর টেরি বাজারের 82টি মার্কেটে প্রতিদিন 500 কোটি টাকার লেনদেনই আশা দেখাচ্ছে তাদের। মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। আমি আশা রাখবো আমাদের এই এলাকা থেকে অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখবে যদি ব্যবসায়ীরা যদি যাদের যে পণ্যগুলো যদি সঠিক সময়ে বিক্রি করতে পারে। ক্রেতা সাধারণের সুবিধার্থে আমরা সমিতির পক্ষে ক্রেতা সাধারণ যাতে এখানে স্বাচ্ছন্দ্য করে বাজার করতে পারে, সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা সিকিউরিটির ব্যবস্থা আমরা করেছি।
চট্টগ্রাম নগরীর পাশাপাশি আশেপাশের উপজেলাগুলোতেও জমে উঠেছে ঈদের বাজার। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 7.15%, যা যে কোনো সময়ের তুলনায় কম। এর আগে ডিসেম্বরে প্রবৃদ্ধি ছিল 7.28%। করোনা মহামারী ছাড়া বেশিরভাগ সময়ই প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে ছিল। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জানুয়ারি পর্যন্ত বেসরকারি খাতের ঋণ স্থিতি দাঁড়িয়েছে 16,80,110 কোটি টাকা। আগের বছরের একই মাস শেষে যা ছিল 15,67,943 কোটি টাকা। বর্তমানে প্রবৃদ্ধি গড় সুদ হারের চেয়ে অনেক কম। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ সুদ হারের কারণে বিনিয়োগের চাহিদা কম, ডলার সংকট সহ বিভিন্ন সমস্যা এখনও রয়েছে। এর মধ্যে আমানত প্রবৃদ্ধি কমে 7.5% নিচে নামায় ব্যাংকগুলোর হাতে বিনিয়োগযোগ্য তহবিল কম। রাজনৈতিক পট পরিবর্তনের পর যাদের হাতে টাকা রয়েছে তাদেরও অনেকেই পলাতক। সব মিলিয়ে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। রোববার দিল্লিতে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকে এই বিষয়টিতে জোর দেওয়া হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে খালিস্তানপন্থী এবং অন্য বিচ্ছিন্নতাবাদীদের ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দোভাল। এছাড়া ওয়াশিংটন দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তুলসি এবং দোভাল। এদিকে ভারত সফরের প্রথম দিনে পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি উচ্চ পর্যায়ের সম্মেলন বা সিকিউরিটি কনফারেন্সে অংশ নেন তুলসি, যেখানে G7 এবং কোয়াড জোটের সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতে ড্রোন দিয়ে কৃষি জমিতে সার প্রয়োগের মাধ্যমে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলের নারীরা। তাছাড়া পরিবারে ফেরাচ্ছে আর্থিক সচ্ছলতা। এদিকে সাশ্রয়ী মূল্য এবং পানি কম লাগায় স্থানীয় কৃষকদের মধ্যেও জনপ্রিয়তা পাচ্ছে ড্রোন সেবা। 2024 সালে ড্রোন দিদি নামে একটি কর্মসূচি চালু করে ভারত সরকার। এই প্রকল্পের আওতায় গ্রামীণ নারীদের ড্রোনের মাধ্যমে কৃষি জমিতে সার প্রয়োগের প্রশিক্ষণ দেয়া হয়। পাঞ্জাবের প্রত্যন্ত গ্রামের রূপিন্দর কৌর ড্রোন দিদি কর্মসূচিতে প্রশিক্ষণ নেওয়াদের একজন। রূপিন্দরের মতে, এই কাজটি তাকে কেবল রান্নাঘর থেকে মুক্তি দেয়নি, বরং তার পরিবারকে অতিরিক্ত কিছু আয় করতেও সহায়তা করেছে। এখানকার নারীদের ঘর থেকে বের হওয়াই বড় বিষয়। সেখানে আমরা ড্রোন ওড়াচ্ছি। এই কাজ করার ফলে সমাজ আমাদের সম্মান দিচ্ছে, পরিবার থেকেও আমরা সম্মান পাচ্ছি, তাছাড়া অর্থ উপার্জন করছি। প্রতিদিন প্রায় 10 একর জমিতে ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ করেন রূপিন্দর। দিনে আয় হয় প্রায় 4,500 রুপি। এদিকে সাশ্রয়ী মূল্য ও পানি কম লাগায় ড্রোন সেবা স্থানীয় কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ড্রোনটি ব্যবহার করে আমরা নানা দিক দিয়ে উপকার পাচ্ছি। সময় সাশ্রয় হচ্ছে, সাপ বিচ্ছু থেকে রক্ষা পাচ্ছি। তাছাড়া পানির খোঁজে ঘুরতে হচ্ছে না এবং অতিরিক্ত শ্রমিক নিয়োগও দিতে হচ্ছে না। নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ড্রোন দিদি প্রকল্পের আওতায় ভারত জুড়ে প্রায় 15,000 নারীকে প্রশিক্ষণ দিয়েছে মোদি প্রশাসন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।